শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল। এ কথা কে বলছেন জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম আলোকে তিনি একটা বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। এই কথাটা ভেতরের দাগ কাটলো এই কারণে, শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল। মির্জা ফখরুল ইসলামের এই কথাটা, আমার ধারণা যে বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে যদি 15 কোটি মানুষ সাবালক হয়ে থাকে, প্রত্যেকে এটা মনের কথা, প্রত্যেকেই বিশ্বাস করত যে শেখ হাসিনা মানে ক্ষমতা ছাড়বে বা চলে যাবে অসম্ভব। আমার পরিচিত নাম আর বললাম না, মানে তারাও বিশ্বাস করতেন, বলতেন, মেনে নিতেন, এবং এটা মানে কি বলবো, তারা ভেতর থেকে অনুভব করতেন, বিশ্বাস করতেন যে শেখ হাসিনা কখনো ক্ষমতা ছাড়বে না, তাকে ক্ষমতাচ্যুত করা কোনোভাবেই সম্ভব না। যখন এই কথাটা কেউ বলে কারো সম্পর্কে, তার মানে হচ্ছে এমন স্বৈর শাসক তিনি যার ক্ষমতা ছাড়ার কোনো উপায় নেই। তারা বলতেন যে একমাত্র তার যদি মৃত্যু হয় তাহলে তিনি ক্ষমতা থেকে বিদায় হবেন, নতুবা তিনি জীবদ্দশায় ক্ষমতা ছাড়বেন না। যেভাবেই হোক না কেন তিনি ক্ষমতায় থাকবেন। এই যে যেভাবেই হোক, তার মানে ভোটে হোক আর ভোট না হোক, ক্ষমতায় তিনি থাকবেনই। এটাই সত্য, এটা বাস্তব। এই কারণে দেখেন, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বলতে গেলে ওই সময় বিরোধী দলের প্রধান নেতা, বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ছিলেন প্রধান নেতা, তিনিও অলৌকিক মনে করছেন যে তার চলে যাওয়াটা, তার মানে তার চলে যাওয়াটা এটা হইতেই পারে না, কেমনে হবে? আন্দোলন সংগ্রাম করতে 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 বিএনপি বিধ্বস্ত, ক্লান্ত, জামাত আত্মগোপনে, তার কোনো অস্তিত্ব নেই রাজনৈতিক দল হিসেবে, আর অল্প 2-4টা দল থাকতো, এগুলি নিয়ে ফান করতো আর কি শেখ হাসিনা প্রায়। ওই ডাক্তার কামাল হোসেনকে নিয়ে, কমিউনিস্ট পার্টিকে নিয়ে, জাসদ বাসদ এগুলিকে নিয়ে, যেগুলি তার বিরোধী অংশ, তাদেরকে নিয়ে, বিএনপিকে নিয়ে একই, দিনের পর দিন দেখছেন না, ক্লসিবল গেট আটকানো, বিএনপির অফিস খোলে না, খুললেও ওই রুহুল কবির রিজভী একাই ওই অফিসে খাইতেন, অফিসে ঘুমাইতেন, অফিসে বসে বসে প্রেস ব্রিফিং করতেন। এইটাই ছিল একটা গণতন্ত্র। এই আর ওই সংসদ ছিল একটা তামাশা, চলতেছে কি চলতেছে না, কে মানে উপস্থিতি আছে কি নেই, এগুলি কোনো ঠিক ঠিকানা নেই, কে বিরোধী দল, কে পাতানো দল, এটা মানে একটা মানে কি বলবো, আপনি এটা কি উত্তর কোরিয়ার মডেল বলবেন নাকি রাশিয়া, চীন, যে সব সাজানো গোছানো পাতানো। রাশিয়ায় কি হয়, পুলিশ, বিচার, প্রশাসন যেমন সব এক দল। বাংলাদেশে অলিখিতভাবে গণতন্ত্রের নামে এইরকম স্বৈরশাসন বাংলাদেশের ইতিহাসে 54-55 বছর ইতিহাসে আর কেউ ছিল না। আমরা এরশাদকে বলি স্বৈরশাসক, এখন মনে হয় এরশাদ অনেক দলের চেয়ে গণতান্ত্রিক। তার শুধু সামরিক পোশাক ছিল, কিন্তু হাসিনা খালেদাকে কারাগারে ঢোকানোর সাহস পায়নি। 9 বছর ছিল। হ্যাঁ, তার প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ছিল বলে তার ওইভাবে মানে কি বলে, সংসদীয় ব্যবস্থায় তাকে নির্বাচন মুখোমুখি হইতে হয়নি, বা নির্বাচন করলেও সেই নির্বাচনে জাল জালিয়াতি হলেও এটা মানুষ মেনে নিছে যে সংসদের ওই সময় গুরুত্ব নাই। কিন্তু তারপরের মানে এরশাদ পতনের পর এই পালাবদল হইতে হইতে গণতান্ত্রিক সিস্টেমটাকে এমনভাবে একটা স্বৈরতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে গেল, মানে বিএনপি আওয়ামী লীগের ক্ষমতা দখলের পাল্টাপাল্টি করতে করতে এটা একটা মানে কোনোভাবে ক্ষমতা দখল করলে সে আর ছাড়বে না। আর তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটা দিল শেখ হাসিনা নিজে,
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার মধ্য দিয়ে। তখন মানুষ ওই বিশ্বাস করতে লাগলো যে না, শেখ হাসিনা সম্ভব। এবং সবাই বলতো যে না, বিএনপির উচিত এটা মেনে নিয়ে নির্বাচনে অংশ নেয়া। হ্যাঁ, ওই যদি কিছু অন্তত 50টা তো আসন পাবে। না, 50টা আসনও পায়নি। 2018 সালের নির্বাচন দেখলো যে নির্বাচনের নামে কি তামাশা। 6-7টা ভাগাভাগি হলো, যার টাকা ছিল। কোনো হাসিনা একটু চাইছিল আচ্ছা ঠিক আছে কিছু হোক, কিসের হাসিনা? পুরো সিস্টেমটাই তো স্বৈরতন্ত্র, জোর যার মুল্লুক তার। এই সিস্টেম যখন হয় তখন তো আর পরে শেখ হাসিনা আচ্ছা কি করা যাবে, এরকম কি করা যাবে, এরকম একটা ভাব নিয়ে চালাইতে লাগলেন তিনি। তারপরে তো আরো বেপর আমিরামি নির্বাচনের পর তার মনে হলো ওই যে কিছু কম্পিটিশন হইলো, নিজের দলের লোক কেউ মানে স্বতন্ত্র বিদ্রোহী আর কেউ দলীয়, বলে দিল আচ্ছা যেই জিতবে সেই তো আমার। তাই যারাই স্বতন্ত্র জিতলো সবাই যে বলল যে আপা এবার আমাদেরকে দলে নেন। বলে না, তোমরা তোমাদের ওখানেই থাকো, আমার দলে থাকো, সরকারি দলও আমার, ওই তোমরা স্বতন্ত্র যারা সদস্য তারাও আমার, সব আমার। চারিদিকে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পাঠক পাঠিকা, কি সাংবাদিক, কি অসাংবাদিক, সাংবাদিক, মালিক, কর্মচারী, শ্রমিক, সব খেলোয়াড় খেলতেছে মাঠের মধ্যে। আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের এমপি ক্রিকেট খেলতেছে। ভাই, ফুটবল যদি জনপ্রিয় হইতো, ওইরকম তারক হইতো, দেখা যেত আমাদের রোনালদো, হ্যাঁ, বা মেসি, নেইমার, এরা যদি বাংলাদেশের তারকা ফুটবলার হইতো, দেখা যেত ওরাও হচ্ছে কি আওয়ামী লীগের এমপি নেইমার, আওয়ামী লীগের এমপি মেসি, আওয়ামী লীগের এমপি রোনালদো। মাঠেও খেলতেছে, আবার যখন খেলতেছে না তখন তারা সংসদে যাচ্ছে, এমপি হইতেছে, কেউ মন্ত্রী হইতেছে। একটা তামাশার রাষ্ট্রে পরিণত করছিল শেখ হাসিনা। এবং সবাই নাচতেছে, গান গাইতেছে, মাঝে মধ্যে শেখ হাসিনার কাছে যায়, তাকে গোল করে ধরে হ্যাঁ গান গায় আর নাচে। আর বিশেষ করে যেগুলি আপনার অসুবিধা নেই, আপনি নায়ক নায়িকা গায়ক গায়িকা হিসাবে আছেন, আপনার যদি ফর্ম না থাকে অসুবিধা নেই, ওই জায়গায় যে আপনি বিখ্যাত হয়ে যাবেন। তখন আপনি ক্ষমতার চারিপাশে শেখ হাসিনাকে ঘিরে ঘুরতে থাকেন। এই একটা দুঃসহ অবস্থা। এই জন্য দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতনও লোক বিশ্বাস করতো একটা অলৌকিক যে শেখ হাসিনা চলে যাবে। মানে তার মানে তারাও বুঝতো যে মানে আন্দোলন করে ফেলানো যাবে না, নির্বাচন করে সরানো যাবে না। ফলে গণ অভ্যুত্থান হোক আর সামরিক অভ্যুত্থান হোক, আমি সবসময় বলতাম এইটা ছাড়া স্বাভাবিক উপায়ে এই ক্ষমতার পালাবদল ঘটবে না। সেটাই ঘটলো। সেটা কি আমাদের গণতন্ত্রের জন্য কি ভালো হইলো কি মন্দ হইলো, সেটা আর এক বিশ্লেষণ, সেটা আর এক দুঃখের ইতিহাস। কারণ এক অংশ মনে করলো এই তো এখন তৌহিদি জনতা নাম করে যে এই ধরনের মৌলবাদিতা, যে ধরনের উগ্রবাদিতা নামায় নিয়ে আসলো দেশের মধ্যে, আর এক নৈরাজ্য, যেখানে গণতন্ত্রের সংগ্রামটাকে চলে গেল হচ্ছে একটা উগ্র সাম্প্রদায়িক একটা গোষ্ঠীর হাতে, এবং তারা মাতম তুলল, সবকিছু বদলাই দিতে হবে। আমরা চাইলাম গণতন্ত্র, এরা বললো না, সব পতাকা বদলাও, সংবিধান বদলাও, সব বদলাই দাও। হাই রে আল্লাহ, এক ভুল কবর দিতে যে আর একটা মহা ভুলের পথে আমরা এখন রওনা দিলাম। দেখা যাক সেটা কোথায় যে ঠেকে। দর্শক।